দর্শক, 12ই মার্চ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশন কেমন হবে, অধিবেশনের স্পিকার কে হবেন, ডেপুটি স্পিকার কে হবেন, সেটা নিয়ে নানা আলোচনা। বিশেষ করে জুলাই সনদের পর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার কে আসবে সেই প্রশ্ন আছে এখনো। সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কি 85 থাকবে, নাকি সেটি জুলাই সনদে মিলিয়ে 100 করা হবে? এসব বিষয় নিয়েও সরকারি দলের মনোভাব কি, বিরোধীরা কি চায়, সেসব বিষয় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগে পুলিশের তৎপরতা দৃশ্যমান, আবার কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগও উঠছে। পুলিশ একজন চাঁদাবাজকে রীতিমতো ধরিয়ে এমপি সাহেবের পরামর্শে চাঁদাবাজকে ধরেছে পুলিশ, এবং সেটি নিয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন তাকে ঘুরে বেরিয়েছে। ফলে চাঁদাবাজি বন্ধে পুলিশ আন্তরিক এবং সক্রিয় হচ্ছে কিনা সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এর পাশাপাশি কূটনীতিকদের নানান আয়োজন শুরু হয়েছে। আজ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, ভারত, চীন ও পাকিস্তানের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এসব নিয়ে কথা বলবো আমরা। আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। প্রেজেন্টেড বাকিদ শানসেন, সঙ্গে আছেন মাহফুজ মিশা, আমার সঙ্গে স্টুডিওতে আছেন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। ডাক্তার সায়ন্ত, স্বাগত আপনাকে। আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রফেসর শাহান, আপনাকেও স্বাগত। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকেও স্বাগত। ডাক্তার শাহান্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সংসদ অধিবেশন বসছে, একটা গণভোট হলো, শপথ হয়ে গিয়েছে, সরকার হয়েছে, সরকারের কার্যক্রম ব্যাপক সিরিয়াস। এখন পর্যন্ত সরকার জনগণকে ইতিবাচক বার্তা দিয়ে যাচ্ছে। এর মধ্যে যখন সংসদ অধিবেশন বসার আলাপ শুরু হচ্ছে, তখন জুলাই সনদের প্রসঙ্গে আবার এসছে, যেটি শপথের দিনও এসেছিল। ফলে জুলাই সনদ কি সংসদ, বিশেষ করে সংসদের যারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনো আছেন, বিএনপি 212 সিট, ফলে তারা মানতে বাধ্য কিনা এই বিতর্ক চলছে। আপনার কি মনে হয় যে ডেপুটি স্পিকার যে একজন বিরোধী দল থেকে নেওয়ার কথা, সেই সনদ কি বিএনপি বাস্তবায়ন করতে পারে শুরুতেই, নাকি এটা সংসদ অধিবেশন বসার পরে চূড়ান্ত হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আলোচনায় দুজন আছেন এবং যারা শুনছেন তাদের জন্য শুভকামনা রইল। বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে এইভাবে যে তারা নির্বাচিত হয়েছে এমপি হিসেবে, সুতরাং মানুষ তাদেরকে ভোট দিয়েছে একজন মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী হিসেবে, তাদের নির্বাচিত করেছে, তারা ওইটাই শুধু শপথ গ্রহণের এখতিয়ার রাখেন। এরপরে তারা সংসদে যাবেন, বাকিরাও অন্য বিরোধী দল তারাও শপথ গ্রহণ করেছে। সংসদে গিয়ে তারা এই গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সংস্কার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং সংসদে সেটা অনুমোদনের পরে তারা শপথ গ্রহণ করবেন, এরকম একটা ধারণা আমাদের দিয়েছেন। এখন যেহেতু এই সিদ্ধান্ত তারা দিয়ে একটা শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণই করেননি, জামাত ইসলাম এবং এনসিপি শুরুতে, যেহেতু বিএনপি সংস্কার বাস্তবায়ন পরিষদের শপথ পড়েনি, সুতরাং তারা একটাও পড়বে না এই কথা বলল, পরে আবার নিজেরা সিদ্ধান্ত বদল করে পড়ল। ইতিমধ্যে আবার তানিয়া আমির আর একটা প্রশ্ন তুলে ফেলেছেন যে দুইটা শপথ পড়াতে মানে একটা শপথও তাদের কার্যকর থাকে না। ব্যারিস্টার তানিয়া আমির তিনি বলছেন যে সংসদ সদস্যপদ হিসেবে জামাত ইসলাম এবং এনসিপির সদস্যরা সংসদ সদস্য হিসেবে আর নেই। এখন এই যে বিতর্কটা উঠলো, এরকম নানান রকম আলোচনা হতে থাকবে। আমরা আইনজীবীদের, সংবিধান বিশেষজ্ঞদের এ বিষয়ে বিতর্কটা শুনতে চাই, দেখতে চাই। এবং সংসদ যেহেতু সব কিছুর কেন্দ্রবিন্দু, সেই সংসদে এবার প্রাণবন্ত আলোচনা হোক। প্রথম অধিবেশন আসছে, সেখানে জামায়াত ইসলাম এবং এনসিপির যথেষ্ট সংখ্যক সক্রিয় সদস্য এবার নির্বাচিত হয়ে সংসদে গেছেন। তারা ভোটের পার্সেন্টেজেও অনেক ভালো ভোট পেয়েছেন, এবং এরা বিএনপি 2/3 মেজরিটি হলেও বিএনপিকে যে ছেড়ে দিবে সেই মনোভাব বা সেরকম ভাববার কোনো কারণ নাই। সুতরাং সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু হোক। যেখানে জনগণ দুটি ভোট দিল এবং বিএনপি চেয়ারপারসন নিজেও গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছেন, সেই ভোটটি তাহলে কি হবে?
না, এইটা তো বিএনপি তো নাকচ করে দেয়নি। বিএনপির এখনকার পজিশন হচ্ছে শুধু শপথ পড়া নিয়ে, সংস্কার বাস্তবায়ন পরিষদ নিয়ে। জি। হ্যানা বোর্ড নিয়ে এখনো পর্যন্ত বিএনপি বলেছে যে এই হ্যানা বোর্ড, এটা এই গণভোটটা বাতিল, না, সেটা তো বলেনি। সেটা তো নির্বাচন কমিশনও বলবে না। সেটা কেউই বলেনি, বা সেটা না। এখনকার কনফিউশন যেই জায়গায় আছে সেটা হলো সংস্কার বাস্তবায়ন পরিষদের শপথ পড়া নিয়ে। একটা দ্বৈত সত্তায় সংসদ সদস্যরা এখনই যেতে পারেন কিনা সেটা নিয়ে বিএনপির মধ্যে কনফিউশন আছে। সেই কনফিউশন তারা রেইজ করেছে এবং তারা বলছে সংসদে আলোচনা হোক এবং সংবিধান সম্মতভাবে তারা এগিয়ে যাক। সুতরাং আলোচনার সুযোগ তো আছে। এটা এক সপ্তাহ আগে বা পরে হলো যে খুব ক্ষতিবৃদ্ধি হবে এমন না, বরং বিএনপি এবং বিরোধী দলের মধ্যে একটা আলোচনা, গ্রহণযোগ্য আলোচনা আমরা দেখতে চাই, যে আলোচনার মাধ্যমে যৌক্তিক আলোচনা দেখতে চাই এবং আইনসম্মত ডিবেটটা হোক। জি, আমি একটু এনসিপি নেতা আছেন আমাদের সঙ্গে, তিনি 11 দলীয় জোটেরও নেতা বটে। আপনি কি একটু বলবেন যে ধরেন এই এখন পর্যন্ত ধরেন 12ই ফেব্রুয়ারি তো নির্বাচন হলো, তারপর এখন পর্যন্ত যা যা ঘটনাক্রম সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করে, তাতে জুলাই সনদের বাস্তবায়ন সংসদে হওয়ার ব্যাপারে আপনারা কতখানি আশাবাদী, নাকি আপনার খানিকটা হতাশ হয়ে পড়লেন? ধন্যবাদ আপনাকে। যারা টিভি পর্দায় দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার বিজ্ঞ সহ আলোচক দুজন উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। দেখেন, একেবারে আমি যদি বলি যে নির্বাচনের পরদিন, যেদিন মানে শপথ অনুষ্ঠানের দিন থেকেই আমরা আসলে সরকার যে দলটি গঠন করলো বিএনপি, তাদের পক্ষ থেকে যে ধরনের অ্যাটিটিউড আমরা দেখছি, তাতে স্বাভাবিকভাবেই এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু আমাদের মনে শঙ্কা তৈরি হয়েছে। এবং শঙ্কা কিন্তু নতুন না, এমন না যে আমরা নির্বাচনের আগে খুব এই ব্যাপারে নিশ্চিত ছিলাম যে বিএনপি আসলে সরকারে গেলে অথবা মানে প্রধান সরকারি দল অথবা বিরোধী দল যেটাই হোক, বিএনপি খুবই আন্তরিক হবে, এটা কিন্তু আমরা ভাবিনি। এবং এটার কারণে কিন্তু আমরা কিন্তু জুলাই সনদটা স্বাক্ষর করতে সময় নিয়েছি। আমরা কিন্তু বলেছিলাম, দাবি করেছিলাম যে এটির অবশ্যই একটা আইনি ভিত্তি থাকতে হবে, এবং আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া সেটি এই সনদের মধ্যে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা জুলাই সনদ আদেশটি পেলাম, এবং এই আদেশে কিন্তু সুস্পষ্টভাবে লেখা ছিল যে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা কীরকম হবে, এবং সেখানে 180 দিনের কথা লেখা আছে। সেখানে কারা আসলে এই শপথটি নিবে, কিভাবে নিবে, এবং এই শপথের টেক্সটটা পর্যন্ত সেখানে উল্লেখিত আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখানে কিন্তু কোনো যেই ধরনের আচরণ আমরা মুনাফিকি আচরণ এখন দেখছি বিএনপির মধ্যে, প্রথম দিন থেকেই দেখছি, সেটি আমার মনে হয় যে মানে তারা ওই একটা ইগনোরেন্ট জায়গায় চলে গেছে। তাদের আসলে যেই আমরা আগে যেটা বলেছি যে জুলাই সনদের ব্যাপারে তারা আন্তরিক না, এই বাস্তবায়ন বিষয়ে তারা আন্তরিক না, সেটি আসলে তারা প্রথম দিন থেকে প্রমাণ করে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুতর ব্যাপার হচ্ছে যে এই গণভোটে যে জনরায় সেটি তারা উপেক্ষা করছে। এবং সাধারণ মানুষ দেখেন, তাদের পক্ষ থেকে কিন্তু অনেক ন্যারেটিভ তারা দেওয়ার চেষ্টা করছে, সাংবিধানিক কন্টিনিউটি থাকছে না, সংবিধানটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, সাধারণ মানুষের কিন্তু একটা অবিশ্বাস ঢুকে গেছে তাদের প্রথম দিন থেকেই, যখন থেকে এই যে জুলাই সনদ বাস্তবায়ন তাহলে হয়তো হবে। কিন্তু ধরেন বিএনপি তার একটি ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার নিয়ে জনগণের কাছে গেছে, তার পরিপ্রেক্ষিতে সে 50% ভোট পেয়েছে, 212টা আসন পেয়েছে, এবং সংসদ সার্বভৌম বিএনপি যেটি বলছেন এবং আমরাও যেটি জানি, যেটা সত্য বটে। ফলে সংসদের কি সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নাই? দেখেন, সংসদ সার্বভৌম মানে এখানে তো আসলে বিষয়টি হচ্ছে যে সংসদ সার্বভৌম থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান সার্বভৌম। সংবিধান হচ্ছে সবার উপরে থাকে, তারপরে সংসদ। এখন এই যে সংবিধানটি তো আমরা তো এক্সট্রা কনস্টিটিউশনাল একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, এবং এই যে দেখেন যখন মানে বিএনপির একটা দ্বিচারিতা হচ্ছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা নির্বাচন ভালোবাসে, তারা আবার জুলাই সনদ ভালোবাসে না। কিন্তু এই নির্বাচনটি, এই জুলাই সনদ আদেশের মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টি হলো যে এই নির্বাচনটি আসলে কিসের ভিত্তিতে হয়েছে? জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ আদেশের ভিত্তিতে। যে এই যখন আপনি দেখবেন যে গণভোটের যে আপনি এখন বলতে পারেন যে জুলাই সনদটা রেটিফাই করলো কে? এই নির্বাচনটা তো 12 তারিখে আমরা কনফার্ম করলাম, তাহলে আপনি বলতেছেন যে জুলাই সনদ আদেশের ভিত্তিতে নির্বাচনটি হলো, তাহলে জুলাই সনদটা রেটিফাই করলো কে? আপনি দেখবেন গণভোটের প্রথম লাইনটা আপনারা কি জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশ 2025 ও নিম্নলিখিত যে 4টি বিষয় এটি সমর্থন করেন কিনা। সুতরাং আপনি দেখেন, গণভোটের মাধ্যমে কিন্তু জনগণ জুলাই সনদ আদেশটাকেও রেটিফাই করেছে। এটা আসলে আমি জানি না ইন্টেনশনালি করেছে নাকি আনইন্টেনশনালি কথাটা এসছে, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণভাবে যৌক্তিক যে এই প্রশ্নটা আসবে পরবর্তীতে, এটা জেনেই সম্ভবত তারা করেছে। ফলে আপনারা কি সংসদে ধরেন একজন ডেপুটি স্পিকার, সংরক্ষিত নারী সদস্য বাড়ানো, এগুলোর বিষয়ে এখনো
তৎপরতা বা দাবি আদায়ের যে জায়গা, সেই জায়গায় আছেন নাকি সেখান থেকে সরে যাচ্ছেন? না, সেখান থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই আমাদের পক্ষ থেকে। কারণ দেখেন, আমরা কিন্তু যে শপথ অনুষ্ঠান, সেখানে কিন্তু আমরা দুটি শপথ, যেটি কিন্তু আগে বলা হয়েছে, এবং দেখেন এই বিষয়গুলো সবচেয়ে অসুবিধার জায়গাটা কি জানেন, এই বিষয়গুলোতে একমত হয়েই বিএনপি কিন্তু এই নির্বাচনে এসেছিল। এবং আমার এখন মনে হয় কি যে একটা, কিন্তু বিএনপির যেগুলো দ্বিমত ছিল সেই অংশটুকু বাদ দিয়ে কিন্তু চূড়ান্ত সনদটি না, এখানে দেখেন যেটি গণভোটে যেই প্রশ্নগুলো এসছে, সেখানে কিন্তু উচ্চকক্ষের কথা বলা আছে, উচ্চকক্ষে 100টি আসন, এবং সেটি আসলে কিসের ভিত্তিতে হবে, ভোটের ভিত্তিতে হবে, এবং বিএনপি বলছে যে আসনের ভিত্তিতে হবে। সেটি দেখেন যে 4টি ব্যাপার বলা আছে, সেটি বাদ দিয়ে সেখানে 4 নম্বরে বলা আছে যে কি কোন কোন বিষয় আসলে দলগুলো, যে দল নির্বাচিত হবে তার ইশতেহারের ভিত্তিতে হবে। সুতরাং যে জিনিসগুলো আসলে আমরা ঐকমত্যে পৌঁছেছি এবং একই মানে যেটা একদম জনরায়ের ভিত্তিতে এস্টাবলিশ, সেটার আসলে ইগনোর করার মানে আসলে জনরায়কে ইগনোর করা। এবং এটি আমার মনে হয় যে প্রথম দিন থেকে বিএনপির এই ব্যবহারটা, এটা একটা খুব বাজে রাজনীতি এস্টাবলিশ করেছে বিএনপির পক্ষ থেকে। ডক্টর শাহান, আপনি যেহেতু লোক প্রশাসনেরও শিক্ষার্থী ছিলেন বা শিক্ষকও বটে, আমি একটু যেটা বুঝতে চাই, আইনজীবীদের সাথে কথা বলেও আসলে আমরা খুবই কনফিউজড। ধরেন এক একজন আইনজীবী এক একভাবে ব্যাখ্যা করছেন, রাজনীতিবিদরা সেটি বা রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত তারা তো সেটি করবেনই। একাডেমিক ভাবে আসলে দুটো ভোট যে হলো সেটি মানতে এই মেজরিটি পাওয়ার পরে সরকারি দল বা যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন তারা বাধ্য কিনা, এবং সেটি না মানলে আইনগত কোনো সংকট তৈরি হয় নাকি এটা একটা নৈতিক ইস্যুর কথা শুধু আমরা বলছি? ধন্যবাদ আপনাকে। মানে যেহেতু আপনি শুরুতে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সো লিগ্যাল ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া আসলে সম্ভব নয়, আমি সেটা যাব না, যেটা আমার ফিল্ড নয় সেটা না। কারণ আমি আপনার এখানেই দুজন লয়ারকে আমি দুরকম ব্যাখ্যা দিতে শুনেছি, যে এইটা হচ্ছে গিয়ে একজন বলছেন যে এটাকে একদম মানতেই হবে, আরেকজন বলছেন যে একদম মানা যাবে, সমস্যা নেই। আমি দুটো জিনিস বলতে চাই। প্রথমত, এই যে আমরা বলছি পার্লামেন্টারি সভারেন্টি বা পার্লামেন্ট, মানে বাংলাদেশ হচ্ছে পার্লামেন্টারি সভারেন্টির দেশ, আমার মনে হয় কথাটাকে একটু রিভিজিট করা দরকার। কারণ পার্লামেন্টারি সভারেন্টি যদি আপনি বলেন, তাহলে বেসিক্যালি যেটা বোঝায় যে পার্লামেন্টের যে মানে ডিসিশন নেওয়ার ক্ষমতা, দ্যাট ইজ ফাইনাল। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সব কিছুতে হচ্ছে গিয়ে পার্লামেন্টের ডিসিশনই ফাইনাল। বাট আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট আমরা দেখেছি জুডিশিয়ারি স্ট্রাইক ডাউন করেছে। তাহলে পার্লামেন্ট যদি সোভারেন হয়, তাহলে জুডিশিয়ারির তো হচ্ছে গিয়ে পার্লামেন্টের যে বিধানটা করা হয়েছে সেটাকে স্ট্রাইক ডাউন করার ক্ষমতা থাকার কথা না, সেটা শুধুমাত্র পার্লামেন্টের মাধ্যমেই হচ্ছে গিয়ে করা হবে। সো এইখানে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে বড় কথা। এবং আমরা যেটা দেখেছি বিভিন্ন সময়ে, যে আমরা কিছু স্পেসিফিক স্ট্রাকচারাল ডক্ট্রিনের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে গিয়ে জুডিশিয়ারির কিছু ক্ষমতা আছে এই জিনিসটাকে করার জন্য। যদি আমি সেটা ধরে নিই, তাহলে পার্লামেন্টারি সভারেন্টির যে ব্যাখ্যাটা বা যে ডেফিনেশনটা, সেটা কিন্তু খাপছে না। বরং যেটা আমরা দেখি বারবার, যে অনেক সময় যেটাকে অনেকে কনস্টিটিউশনাল সুপ্রিমেসির কথা বলেন, বা সেখানে আমার একটু কথা আছে। আপনি যদি আর্টিকেল 7-এ যান, তাহলে হচ্ছে কি এগেইন আপনি প্রজাতন্ত্রের ক্ষমতা দিয়েছেন হচ্ছে জনগণের। সো জনগণের উইলের মাধ্যমে যেটা আমার কাছে যেটা মনে হয়, জনগণের উইলের মাধ্যমে যেটা আসবে সেইটা হচ্ছে এখানে প্রাধান্য পাবে, এবং সেই জায়গা থেকে রেফারেন্ডামের একটা আমার কাছে হচ্ছে গিয়ে গ্রহণযোগ্যতাটা আমার কাছে। কিন্তু জনগণের উইলে আপনি পরিমাপ করবেন কি দিয়ে? আমরা যেটা ডিরেক্ট ডেমোক্রেসির কথা বলছি, যে রেফারেন্ডাম তো এসেনশিয়ালি একটা ডিরেক্ট ডেমোক্রেসির ইস্যু, এবং যেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত কিন্তু বিএনপি বলেনি যে তারা রেফারেন্ডামকে অগ্রাহ্য করছে, এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে এই জিনিসটা আসেনি। এবং আপনি যদি রেফারেন্ডামের কোয়েশ্চেনগুলোও দেখেন, রেফারেন্ডামের কোয়েশ্চেনে মানে আমার কাছে একটু, আমি জিনিসটাকে এইভাবে বলি যে লিগালি আমার কাছে যেটা মনে হয়, যে ধরা যাক বিএনপি রেফারেন্ডামরা মানল না, কথার কথা, আমি যে কয়েকজন লয়ারের সাথে কথা বলেছি, সেই ক্ষেত্রে এটাকে লিগালি চ্যালেঞ্জ করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে লিগালি চ্যালেঞ্জ করা, কিন্তু এটার একটা পলিটিক্যাল কস্ট আছে, একটা রাজনৈতিক মূল্য আছে, যেটা আপনাকে চুকাতে হবে। মানে যেটা কাইন্ড অফ হচ্ছে কি, এটা ডিপেন্ড করা হচ্ছে বিএনপির একটা সার্টেন লেভেল অফ পলিটিক্যাল ক্যাপিটাল আছে এই মুহূর্তে। আপনি 212টা আসনে জিতে আসেন, আপনি 2/3 মেজরিটি আছেন, আপনি অনেক কিছু করতে পারবেন। প্রশ্নটা হচ্ছে, আপনার এই পর্যায়ে যে পরিমাণ পিপলস অ্যাপ্রুভাল আপনার কাজে কর্মের প্রতি আছে, সেটা কি আপনি এই কনস্টিটিউশনাল বা হচ্ছে এই যে রিফর্ম, এইটাতে ব্যয় করবেন, নাকি হচ্ছে কি আপনি আপনার যে নীতিগুলো আছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে ব্যয় করবেন? এই কথাটা আমি এই কারণে বলছি, কারণ আপনি যদি রেফারেন্ডামের কোয়েশ্চেনগুলো দেখেন, রেফারেন্ডামের 3টা কোয়েশ্চেন খুব ইজিলি বিএনপির জন্য কোনো বাধা ধরা ওইভাবে দিয়ে দেয় না। আমি একদম উদাহরণ দিয়ে বলি, রেফারেন্ডামের যে প্রথম কোয়েশ্চেনটা দেখেন, কেয়ারটেকার গভর্নমেন্ট এবং হচ্ছে কনস্টিটিউশনাল পজিশন, দেখেন রেফারেন্ডামের যে প্রশ্নটা আছে বা প্রস্তাবটা যেটা আছে, সেখানে বলা আছে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুসারে। এখন জুলাই সনদটা কি?
জুলাই সনদের একটা সংজ্ঞাও জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে দেওয়া আছে। সেটা বলা আছে হচ্ছে জুলাই চার্টার হচ্ছে অক্টোবরের 17 তারিখ তারা যেটাতে সাইন করেছেন, তারা যেটাতে সাইন করেছেন সেটাতে নোট অফ ডিসেন্ট আছে। তাহলে বিএনপি যদি বলে যে আমি কনস্টিটিউশনাল পজিশনের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমার নোট অফ ডিসেন্টের আলোকে যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আমি বিচার করব, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক সেটাকে আপনি খুব বেশি চ্যালেঞ্জ করতে পারবেন। এটা 3-এর ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ 3 তো হচ্ছে গিয়ে যেগুলোতে আপনি এগ্রি করেছেন, আর হচ্ছে যেগুলো আপনি আপনার ম্যানিফেস্টো অনুযায়ী করতে পারবেন সেগুলো হচ্ছে যেটা আপনি একমাত্র করতে পারবেন না সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা। আপনি যদি 2 নম্বর প্রশ্নটা দেখেন, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একমাত্র প্রশ্ন যেখানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া, জুলাই সনদ কোনো কিছুরই উল্লেখ নেই। কি আছে এখানে? একটা আপার চেম্বার হবে, একদম আপনি প্রশ্নটা দেখেন, আপার চেম্বার হবে, আপার চেম্বারের এই দায়িত্ব থাকবে এবং আপার চেম্বার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার খুবই পরিষ্কারভাবে বলা আছে। এখন তারপরেও কি বিএনপি এটাকে মানে কি বলে ইগনোর করতে পারে? এসেনশিয়ালি আমি যেটা বললাম যে আপনি যদি করেন, লিগালি এটাকে চ্যালেঞ্জ করা যাবে কিনা আমি নিশ্চিত না, কিন্তু আপনি এমন একটা কাজের জন্য এটাকে ইগনোর করবেন। বিএনপির আপনি ভোটের পার্সেন্টেজ যদি দেখেন অলরেডি 50% উপরে। আমরা যেটা জানি যে পিআরে যদি আপনি করেন তাহলে যেটা হয় কি যে এই যে আপনার স্বতন্ত্র বা এই জায়গাগুলো যে খালি থাকবে এগুলো আপনার আবার ফিল আপ করতে হবে। সো বিএনপির আপনি ওই হিসাব করলে বিএনপির আসলে আমি দুইটা মেথড আছে, একটা ডিহন মেথড বলে একটা সেন্ট লেগ মেথড বলে। আমি দুটো দিয়ে হিসাব করে দেখেছি, একটাতে বিএনপির প্রায় 55টার মতো যাবে আর একটা হচ্ছে 57টার মতো যাবে। আবার থ্রেশহোল্ড কত ঠিক হবে সেটা আমরা এখনো জানি না, 1% বা 3%। একটু যোগ করি, হ্যাঁ আরো 3টা আছে, 3টার মধ্যে 2টা অলরেডি বিএনপি জিতে আছে। কোন দুইটা? আর শেরপুরের যেটা ওইখানে বিএনপির অবস্থান ন্যাচারালি আরো 3টা বাড়বে, তার মানে পার্সেন্টেজ আরো বাড়তে পারে। মানে আমি তো বিএনপি হলে যেটা বলতাম যে হচ্ছে আমি এটাতে রাজি এবং আমি হচ্ছে 51 না, আমি 60 করতে চাই। এটা আমি করতে চাই হচ্ছে ফিউচারকে চিন্তা করে, কারণ ফিউচারে ভবিষ্যতে আপনি যদি আপার চেম্বারে প্রোটেকশনটা দিয়ে রাখেন তাহলে যেটা লাভ হবে বিএনপির, আপনি যেটা দেখছেন যে একটা ভোটের একটা সার্টেন পার্সেন্টেজ বিএনপির আছে, সেটা 40% মিনিমাম, সেটা আরও বেড়ে এই 50-60 পর্যন্ত যেতে চায়। ভবিষ্যতে জামাত, এনসিপি জোট বা অন্য কেউ যদি ক্ষমতা এসে কনস্টিটিউশনে যদি বড় কোনো ধরনের চেঞ্জ করার চেষ্টা করে, এই আপার হাউস পিয়ারটা হবে হচ্ছে বিএনপির রক্ষা কবচ, যেটা দিয়ে হচ্ছে বিএনপি অনেক কিছু করতে পারবে। সো যেটা অলরেডি আপনার পক্ষে আছে সেইটাকে নিয়ে আপনি কেন হচ্ছে আপনার পলিটিক্যাল ক্যাপিটাল যেটা সেটা আপনি খরচ করবেন, যেখানে বেসিক্যালি এইটাতে মেনে নিলে আপনার জন্য হচ্ছে গিয়ে বড় ধরনের কোনো বিপদ চলে আসে না। সো আমার কাছে কোয়েশ্চেনটা যত না বেশি লিগাল তার চেয়ে অনেক বেশি হচ্ছে পলিটিক্যাল, যে পলিটিক্যালি আপনি কি করবেন এবং পলিটিক্যালি আপনি আপনার বিরোধীদের জন্য আপনি যদি এই পজিশনগুলো নেন, যেটা হবে যে এতদিন পর্যন্ত আপনাকে যেভাবে আইডেন্টিফাই করা হয়েছে আপনি এন্টি রিফর্ম বা রিফর্ম সে করেন না, আপনি পুরো রিফর্ম এজেন্ডাটাকে আপনি ওন করতে পারেন, পুরো ন্যারেটিভটা চেঞ্জ হয়ে যায়। জি ডক্টর সায়ন্ত, আপনি এই ধরেন জুলাই সনদ নিয়ে একটা ন্যারেটিভ অলরেডি বিএনপির বিরুদ্ধে গেছে, আপনার নিশ্চয়ই মনে আছে যে নির্বাচনের আগে থেকেই 5 আগস্টের পর থেকেই চাঁদাবাজি নিয়ে একটা বড় অভিযোগ বিরোধী পক্ষরা বিএনপির বিরুদ্ধে তৈরি করেছিল এবং সরকার যেদিন শপথ নিল তার আগের দিন একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেটা 11 দলের পক্ষ থেকে অর্থাৎ বিরোধী জোটের পক্ষ থেকে করা হয়েছে এবং সাম্প্রতিক সময়ে আবারও চাঁদাবাজি নিয়ে নানান আলোচনা। মোহাম্মদপুরের যিনি এমপি হয়েছেন এবং শিক্ষা প্রতিমন্ত্রীও বটে, একজন চাঁদাবাজ, তাকে ধরা হয়েছে কালা রাসেল, তার সঙ্গে তার ছবি, সেটি নিয়ে সেইখানকার এমপি সাহেব, বিরোধী পক্ষ যিনি ছিলেন মাওলানা মামুনুল হক, তিনি হুমকি দিচ্ছেন এই কারণেই নাকি বিএনপি সরকার 1 বছরের বেশি টিকতে পারবে না। ফলে এই চাঁদাবাজির মতো আরেকটা রেটরিকও কি বিরোধী দল প্রতিষ্ঠা করতে পারলো অলরেডি, যে বিএনপি সংস্কার চায় না অথবা বিএনপি জুলাই সনদ বিরোধী? না, এইটা তো অনেক আগে থেকেই বিরোধী পক্ষ জামায়াত, এনসিপি এরা চেষ্টা করেছে এবং সরকারের একটা অংশ সেটাকে উস্কে দিয়েছে। বেসিক্যালি আজকের যে সংকটটা, যে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচাল, এইটা ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা ক্রিয়েট করা। যদি আস্থার ভিত্তিতে আলোচনা নিয়ে এগোনো যেত, যেটা প্রধান উপদেষ্টা এবং ডক্টর আলী রিয়াজ শুরুতে বলছিলেন যে সব দল যে আলোচনায় একমত হবে শুধু সেটা জুলাই চার্টারে আসবে, অন্তর্ভুক্ত হবে জুলাই সনদে, আর বাকিটা এর নির্বাচনী ম্যানিফেস্টোতে দিবে দলগুলি। শুধু সেই জায়গায় যদি থাকতো তাহলে বিএনপির বিরুদ্ধে যে একটা মিথ্যা একটা ট্যাগ লাগানো হলো যে বিএনপি সংস্কার বিরোধী, নির্বাচনে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় হলো একটা পর্যায়ে এরকম আসলো যে এনসিপি যে স্বাক্ষরই করে নাই সেটা নিয়ে কোনো প্রশ্ন না,
কিন্তু বিএনপি যদি তখন এটা স্বাক্ষর না করে তাহলে দেশের গতি প্রকৃতি পাল্টে যেতে পারে, নির্বাচন বন্ডুল হয়ে যেতে পারে। অনিশ্চিত হতো। নানান কারণে বিএনপি শেষ পর্যন্ত সেইখানে এমন একটা অবস্থা হলো, বিএনপির মতো একটা বড় দলকে এরা অ্যাজ ইফ ঘাড়ে ধরে স্বাক্ষর করালো, এরকম আচরণটা করলো। এই যে বিএনপির সঙ্গে দূরত্বটা বাড়িয়ে দিল, এবং বিএনপি কী করলো, তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সোজা বাংলায় লিখে দিল যে পিআর সিস্টেমে তারা উচ্চকক্ষ করবে না। ওইদিকে জুলাই সনদের যারা তারা যেটা স্বাক্ষর করেছে সেখানে আপত্তি আছে, তাদের নোট অফ ডিসেন্ট, সেখানে সরকার বলল যে গণভোটে যে পিআর আনুপাতিক হারে হবে ভোট প্রাপ্তির। আবার বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে মাথায় রেখে তারা জনগণের উদ্দেশ্যে স্পষ্ট করে দিল যে তোমরা যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দাও, সমর্থন দাও, আমরা পিআর করব না। তোমরা যদি আমাদের পক্ষে রায় দাও তাহলে একই ব্যক্তি সরকার প্রধান এবং দলের প্রধান থাকতে পারবে না, আমরা এটা মানব না। এখন যেই জনগণ গণভোটে অংশ নিল, টোটাল ভোট কাস্টিংয়ের রেশিওতে আপনার গণভোটের পার্সেন্টেজে যে সেটা বাদ দেওয়ার সংখ্যাটা যদি ধরেন সেই সংখ্যা, আর বিএনপির পক্ষে যে মানুষের যে রায় আসলো সেই সংখ্যাটা তো এক না। এখন বিএনপি স্পষ্ট করার পরে যেই 2/3 মেজরিটি তাদেরকে দিল এবং 51% লোক বিএনপিকে বলে দিল যে তোমাদের এটা জেনে পড়ে আমরা তোমাদের রায় দিলাম। এখন বিএনপিকে এটা দাবি করতে পারে না যে আমাদেরকে ইন্টারিম সরকার বেকায়দায় ফেলে বাধ্য করেছিল ওইখানে সই করতে, কিন্তু আমরা জনগণের কাছে অ্যাপিল করেছি যে আমরা তোমরা দায়িত্ব দিলে এটা করব, এটা করব না, জনগণ আমাদের রায় দিয়েছে। গণভোটও জনগণের রায়, যেটা সংবিধানে নাই। আর জাতীয় নির্বাচন যেটা, সেটা সংবিধানে বিদ্যমান একটা বিষয়ে যেই রায়, আর গণভোট যেটা সংবিধানে ইনক্লুড করতে হবে আবার সেই রায়, আপনি গুরুত্ব কোনটাকে বেশি দিবেন? ফলে এই অবিশ্বাসের জায়গাটা তৈরি করেছে ইন্টারিম সরকার। এখন যেটা করতে হবে, এটা একটা কৃত্রিম সংকট এবং এটা একটা রাজনৈতিক বিবেচনার বিষয়। সংসদে দুই দল, বিরোধী দল এবং সরকার পক্ষ আলোচনা করুক। আমার মনে হয় পরিবর্তনের অঙ্গীকারের ব্যাপারে কেউই খুব বেশি ভায়োলেট করবে না। চাঁদাবাজি নিয়ে আপনি একটু বলবেন। চাঁদাবাজির যে বিষয়টা, চাঁদাবাজির বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট। বিএনপির পক্ষের লোকজনকে বিএনপি ক্ষমতায় থাকতে চাঁদাবাজের ব্যাপারে ধরছে। একজন ওসিকে লোকাল একজন নেতা ফোনে ধমক দিয়েছে, তাকে ধরে দিচ্ছে পুলিশে, এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে বলছে যে তারা যে অঙ্গীকার করেছে সেই অনুসারে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দিবে না। আমরা যদি দেখি চাঁদাবাজের পক্ষে সরকার দাঁড়াচ্ছে, চাঁদাবাজের পক্ষে বিএনপি দাঁড়াচ্ছে, বা কাউকে ছাড় দিচ্ছে, তখন আমরা নিশ্চয়ই সেটা সমালোচনা করব। কিন্তু বিএনপি এখনো পর্যন্ত তাদের যে মুভ, সেই মুভটায় একজন মন্ত্রীর অনাকাঙ্ক্ষিত একটা বক্তব্য ছাড়া গোটা সরকারের অন্যান্য যেই তাদের কার্যক্রম, সিদ্ধান্ত, সরকারি গাড়ি শুল্কমুক্ত গাড়ি নেবে না, প্লট নেবে না, প্রধানমন্ত্রীর চলাচলের ক্ষেত্রে যেই সিদ্ধান্ত নিল, ছুটির দিনেও তিনি অফিস করার সিদ্ধান্ত নিলেন, এবং সব দিক বিবেচনা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ওইটায় উৎসাহিত হয়ে একজন মন্ত্রী ঘোষণা দিয়েছেন তিনি সরকারি কোনো বেতন ভাতা নেবেন না। এটা দ্বারা ইনফ্লুয়েন্সটা আরও অনেকে উৎসাহিত হবেন যে জনগণের জন্য কাজ করা, শুধু নিজের স্বার্থোদ্ধারের জন্য, নিজের ক্ষমতা এবং সম্পদ বাড়ানোর জন্য রাজনীতিকে ব্যবহার না করবার যে অঙ্গীকার, সেটা এখনো পর্যন্ত আছে। আমাদের তো দেখতে হবে যে তারা আসলে অঙ্গীকার ভঙ্গ করেন কিনা। অঙ্গীকার ভঙ্গ করলে তার খেসারত দিবে। তখন প্রফেসর শাহান, আপনি কি একটু অ্যাড করবেন, বিশেষ করে মোহাম্মদপুরের ঘটনা? আবার আমরা দেখছি যে নানান ধরনের সোশ্যাল মোরাল পুলিশিংও হচ্ছে। কুষ্টিয়ার একটি ঘটনা আপনি নিশ্চয়ই জানেন। একজন সংসদ সদস্য, উনি যতটা না বলছেন তার চেয়ে ওসি সাহেবের অনেক বেশি আন্তরিকতা, যে রাতে কোনোভাবেই ক্যারাম খেলা যাবে না, তারপরে হচ্ছে সন্ধ্যার পরে ক্যারাম খেলা যাবে না, টেলিভিশন দেখা যাবে না। এটা এমপি সাহেব কিন্তু কিছু বলেন নাই, কিন্তু ওসির আন্তরিকতা বেশি। আবার ঢাকায় আমরা মোহাম্মদপুরে দেখলাম যে আসামিকে গ্রেপ্তার করেছেন, ভালো কথা, সেটি আসামি সহ মাইকিং করছে। ফলে পুলিশের এই কোট আনকোট অতি উৎসাহে তৎপরতা আমরা আগেও দেখেছি। সেটা খুব ভালো সিগন্যাল দেয় কিনা? না, পুলিশের এই অতি উৎসাহ কখনোই ভালো সিগন্যাল দেয় না। মানে পুলিশকে দেখুন, মানে আপনি যদি মনে থাকে যে তারেক রহমান উনি আসার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে সবসময় একটা জিনিসের উপরে জোর দিয়েছেন, রুল অফ ল এর কথা উনি বিভিন্ন সময়ই বলেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন তিনিও একদম শুরুতেই বলে দিয়েছেন যে মব উনি আর সহ্য করবেন না। ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে কিন্তু হচ্ছে কি আপনাকে সিরিয়াসলি রুল অফ লটা এস্টাবলিশ করতে হবে। বিএনপি, আই ডোন্ট নো বিএনপি রিয়েলাইজ ইট অর নট, বিএনপির একটা বড় বিপদ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে
আপনি করেন বা না করেন, দ্যাটস নট দ্য ইস্যু। পলিটিক্সের পারসেপশনটা খুব বড় ম্যাটার করে। সো এই যে এই চাঁদাবাজি, বিএনপি, এই জিনিসটাকে যেভাবে লিঙ্ক করা হয়েছে এবং এই জিনিসটার একটা ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে পড়ে। সো এই ধরনের যত ঘটনাই হোক না কেন, এই ঘটনাগুলো সবসময় এমপ্লিফাই হবে, এই ঘটনাগুলো সবসময়ই বিএনপির জন্য একটা বড় ধরনের বিপদের জায়গাগুলো তৈরি করবে। এবং আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ধরনের ঘটনা আপনি যেগুলো বললেন যে যেগুলো ঘটছে, এইটার ব্যাপারে এগেইন দল থেকে শুধু না, কারণ এখন এর আগে পর্যন্ত বিএনপি যখন বলতো, বিএনপির এই কথাটা কিন্তু যে আপনি বহিষ্কার করলেন, এরপরে এটা সরকারের রেসপন্সিবিলিটি, সরকার ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না। এখন কিন্তু এই বক্তব্যটা আর দেওয়া যাবে না। এখন কিন্তু হচ্ছে কি জিনিসটা শুধুমাত্র দল থেকে বহিষ্কার করাটা ইম্পর্টেন্ট না, এখন দিস বিকামস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট সেটা যথাযথভাবে করছে কিনা, আবার জিনিসটাকে শুধুমাত্র রেটরিক পর্যায়ে থেকে যাচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব যথাযথভাবে হচ্ছে এই জিনিসটা দেখব। আমি যেটা মনে করি, তারেক রহমানের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা অপরচুনিটি ওনার সামনে এসেছে। মানে আপনি যদি একটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে দেখেন, রোনাল্ড রিগানের সময় আমরা রিগান ডেমোক্রেট বলে এক ধরনের বিষয় বলতাম, যে ডেমোক্রেট দল কিন্তু রিগানকে সাপোর্ট করে। সো ই অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম একটা গ্রুপ তার দিকে। যেই ম্যান্ডেট নিয়ে তারেক রহমান এসেছেন, ওনার কিন্তু একটা অপরচুনিটি আছে হচ্ছে কি একটা সার্টেন গ্রুপকে তারেক বিএনপি বা তারেক হিসেবে বানিয়ে ফেলবার। এটা উনি পারবেন কি পারবেন না, এটা একটা বড় ধরনের ইস্যু হচ্ছে গিয়ে এই যে এই চাঁদাবাজি, এই যে মানে আইন শৃঙ্খলা এবং রুল অফ লয়ের যে প্রমিসটা উনি দিয়েছেন, সেটাকে উনি বাস্তবায়ন করতে পারবেন কিনা। যদি উনি এটা না পারেন, তাহলে এটা যে শুধুমাত্র এই স্টেটসম্যানের যে অপরচুনিটি সেটা উনি লুজ করবেন তা না, এটার একটা ইম্প্যাক্ট। কারণ ওনার সামনে উনি আরও অনেকগুলো পলিসি প্ল্যানের কথা বলেছেন, উনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, উনি বিভিন্ন সেক্টরকে ঢেলে সাজানোর কথা বলেছেন। এই প্রত্যেকটার উপরে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো এইটাকে উনি কত ভালোভাবে ডিল করতে পারেন, আমাদের দেখতে হবে যে এই জিনিসপত্রগুলো যদি উত্তর বাড়তেই থাকে, এই ঘটনাগুলো যদি ঘটতেই থাকে বারবার, তাহলে প্রথমেই জনমানুষ ওনার ব্যাপারে একটা সংকট তৈরি হবে, যেটা গভর্নিংয়ের জন্য খুব বড় বিপদ হয়ে দাঁড়াবে। মনির শারমিন, ধরেন সরকারের বয়স এক সপ্তাহ হয়নি, ধরেন এই সময়ে এই সরকারকে যেভাবে মূল্যায়ন করছেন, বিশেষ করে আপনারা যারা একসঙ্গে জন্মলগ্ন থেকেই মাঠে ছিলেন, অথবা এনসিপি জন্মের আগে থেকেও বিএনপি এনসিপির সঙ্গে সম্পৃক্ত যারা জামাত একসঙ্গে মাঠে ছিলেন, যেভাবে মূল্যায়ন করছেন, সেইটা একটু আর্লি মূল্যায়ন হচ্ছে কিনা সেটা একটি জায়গা। 2 নম্বর জায়গা হচ্ছে চাঁদাবাজি যে হবে না বা হচ্ছে না, সেটা তো সরকারও অস্বীকার করছে না, যেহেতু ধরা হচ্ছে। ফলে সেই জায়গায় আপনারা একটা শ্যাডো গভর্নমেন্টের কথা বলছেন, শ্যাডো পার্লামেন্টের কি বলে ক্যাবিনেটের কথা বলছেন, সেইখানে কি করা উচিত সেটি না বলে আপনারা কি শুধু এরকম মানে চাঁদাবাজি নিয়ে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার যে রাজনীতি সেটি করতে থাকবেন কিনা? আচ্ছা, আমি তাহলে মূল্যায়নের কথায় আসি আগে একটু। সেটা হচ্ছে মূল্যায়নটা তো আসলে এমনি এমনি এই যে এক সপ্তাহের ঘটনা যদি আমি বলি, ঘটনা প্রবাহ দেখেন, সদ্য একটা সরকার গঠন হয়েছে, সেই জায়গায় আছে না যে চক্ষু লজ্জা হিসেবেও তো আসলে প্রথম দিকে মানুষ মানে ধরেন ঘরের বউ নতুন বিয়ে হয়েছে, তারা তো আসলে চেষ্টা করে প্রথম দিকে একটা মানে যতই মনের মধ্যে অসুবিধা থাকুক, একটু ভালো শ্বশুরবাড়িতে একটা ভালো ইমেজ, এক সপ্তাহ নাগাদ তো মানুষ একটু ভালো ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করে। কিন্তু বিএনপির ক্ষেত্রেও আমি সেটা দেখতেছি না। দেখেন, এই যে ভাই যদিও বললেন এটা অনাকাঙ্ক্ষিত, শেখ রবিউল ইসলামের বিষয়টা, কিন্তু এটা আসলে অনাকাঙ্ক্ষিত নাকি কাঙ্ক্ষিত, কারণ আমরা যখন দেখি যে একজন হত্যা মামলার আসামি তাকে আসলে মনোনয়ন দেওয়া হলো, এবং এটা নিয়ে কিন্তু তখনও আমরা অনেক কথাবার্তা বলেছি যে এই ধরনের একজন বিতর্কিত মানুষকে একটা প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো ঢাকা 10 থেকে, সেটা তো কর্ণগোচর হয়নি, সেটা আলাদা ব্যাপার। এবং পরবর্তীতে তিনি সমঝোতা চাঁদাবাজির কথা বলেছেন, এবং এই ধরনের সমঝোতা চাঁদাবাজি আমরা কিন্তু এর আগেও শুনেছি। অ্যানি ভাই বলেছেন একটা ঘরের মধ্যে যে চাঁদাবাজির আসলে তরিকাগুলো কীরকম। তো এই বিষয়গুলো কিন্তু আমরা খুব দায়িত্বশীল জায়গায় এবং যারা আসলে বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা এবং তাদের কাছ থেকে আমরা এটা শুনছি, তখন আমরা আসলে আর্লি মূল্যায়নের ব্যাপারটা থাকে না। এবং দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এই মন্ত্রিসভায় আসলে কাদের মানে মন্ত্রিত্ব দেয়া হয়েছে, এটা যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে যে না, এটা আর্লি প্রেডিকশন না বা মূল্যায়ন না। সেটা হচ্ছে যে অলিগার্কদের আসলে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দেওয়া হয়েছে। আপনি দেখেন আব্দুল আওয়াল মিন্টু, উনি তো ঋণ খেলাপি, ওনার দ্বৈত নাগরিকত্ব আছে, আমরা এটা নিয়ে কথা বলেছি, কিন্তু এটাতে কিন্তু কোনো সুরাহা হয়নি। কিন্তু আবার ধরুন আপনারা সবচেয়ে বেশি নির্বাচনের সময় যে মানুষটিকে নিয়ে আলোচনা করেছেন, মির্জা আব্বাস সাহেব, যিনি বিএনপির প্রভাবশালী নেতা, তাকে তো উনি ক্যাবিনেটে রাখেননি।
মানে আপনি একজনের কথা বলছেন, আর বাকিদের আসলে এই একজনকে না রাখার মাধ্যমে বাকিদের কিন্তু আসলে লেজিটিমেসি দেওয়ার কিছু নাই। আপনাকে আরও একজনের কথা বলি, ইনি তো ঋণ খেলাপি, এটা বললাম। আর আরেকজন হচ্ছে ধর্মমন্ত্রী, যে কায়কোবাদ সাহেব, ওনার 190 কোটি টাকার ঋণ খেলাপি। এই যে এখন দেখেন কত সুন্দরভাবে আমার যারা বিএনপির যারা ভাইরা আছেন, ওনারা লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেন যে এই যে ওনারা প্লট নিচ্ছেন না, বাড়ি নিতেছেন না, এটা দিয়ে তো সরকার অনেক টাকা সেভ করছে জনগণের। ওনাদের যে পরিমাণ ঋণ খেলাপি আছে, সেই ঋণগুলো যদি ওনারা শোধ করে, তাহলেই তো আসলে মানে আমরা অনেক বড় লোক হয়ে যাই আর কি দেশ হিসেবে। সেখানে তো এই বৈধ সুবিধাগুলো যদি ওনারা নেনও, তাতে কোনো অসুবিধা নাই। এবং দেখেন তথ্য তো ভোটের আগেও আপনারা জানতেন, জনগণও জানতো, ফলে এটা তো তাইলে নির্বাচন কমিশনের কি সংস্কার করা হইলো মনিরা, যে সংস্কারের দাগে আপনারা করলেন, যে সেখানে একজন ঋণখেলাপি কেন নির্বাচন করতে পারলো? এক্স্যাক্টলি। এবং এটা তো সংস্কার নির্বাচনের আগে ব্যর্থ হয়েছে না, সংস্কার নির্বাচনের আগে ব্যর্থ হয়েছে। এবং আমরা তো নির্বাচন কমিশনকেও দেখেছি কিভাবে করে নির্বাচন কমিশনের ভিতরে মব সৃষ্টি করে, কিভাবে করে ব্লাডি সিটিজেন বলে আব্দুল আওয়াল মিন্টুই হচ্ছে তার যেই শুনানি, সেখানে তিনি প্রভাব বিস্তার করেছেন। এই ধরনের ঘটনা তো আমরা সবাই দেখেছি। এবং দেখেন এই যে মূল্যায়নের কথা বলছেন চাঁদাবাজির ব্যাপারে, মানে আজকের ঘটনা যদি বলি, সারা দেশে 3000 স্পট থেকে এই একদিনে আজকে 100 কোটি টাকা চাঁদা আদায় হয়েছে। আপনাকে আমি রেফারেন্স সহ বলছি, সিটি বাস 8000 সিটি বাস থেকে হয়েছে 800 করে পার বাস, মানে 64 লাখ টাকা। দূরপাল্লার, হ্যাঁ, এটা কাদের তথ্য, মানে তথ্যের সূত্র? আচ্ছা, এই তথ্য হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে এটি আমাদের একটা অ্যানালাইসিস। সেটা হচ্ছে দেখেন, দূরপাল্লার বাস 60,500 করে 3 কোটি টাকা, সিএনজি অটোরিকশা 18,150 টাকা করে, 10 লাখ ব্যাটারি চালিত রিক্সা থেকে দৈনিক 15 কোটি টাকা চাঁদা আদায়, এবং 4 লাখ ট্রাক থেকে গড়ে 1000 করে 40 কোটি টাকা চাঁদা আদায়। এবং এর সাথে জড়িত যারা, তারা হচ্ছে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা। এবং আপনাকে আরও একটি তথ্য দেই, সেটা হচ্ছে যাত্রাবাড়িতে এক লেগুনা চালককে তিনি চাঁদা দিতে রাজি হননি বলে আজকে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এই অভিযোগটি কিন্তু এসছে। তাহলে এখন আপনি যদি ধরেন যে এই 7 দিনে আমরা তো আসলে কাঙ্ক্ষিত, এটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমি আসলে বিএনপির সমালোচনা করি, কিন্তু আমি বিএনপিকে আমি ওন করে সমালোচনাটা করতে চাই। কারণ আমি একটা জিনিস চিন্তা করি যে যখন আসলে বিএনপি এই বিপথে যাচ্ছে, তখন কিন্তু বিএনপির মনে করতে হবে বিএনপির আসলে প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমানের কথা, বেগম জিয়ার কথা। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির এই ধরনের ইমেজ আসলে আমরা দেখতে চাই না। বিএনপির সমালোচনা আমরা করি বিএনপিকে ঠিক লাইনে আনার জন্য। বিএনপি যদি আসলে এই সমালোচনা করে আমরা কর্নার্ড করে দেওয়ার জন্য সমালোচনা করি না। আমরা চাই না যে বিএনপি এতটাই কর্নার্ড হোক, যেভাবে করে আওয়ামী লীগ এখন তারা পুনর্বাসন করছে, সেটা যদি ভোটের হিসাবে হয়, ভোটটা নেওয়ার জন্য হয়, সেটা একরকম রাজনীতি। কিন্তু তারা যদি আওয়ামী লীগকে আসার পথ খুলে দেয়, বিএনপিকে আমরা এত কর্নার করতে চাই না। আমরা চাই যে বাংলাদেশের যে গণতন্ত্র, এটার জন্য বিএনপির দরকার আছে। শায়নতা, আমি 2 মিনিট সময় পাবো, আপনি যদি একটু ছোট করে বলেন, বিএনপিকে কি আসলে এইসব অভিযোগে এখনই কর্নার করার মতো রাজনৈতিক শক্তি বলি বা আপনার দূরদর্শিতা বলি, সেটি বিরোধী দল বিশেষ করে এনসিপি বা এনসিপির জোটের হয়েছে বলে মনে করেন কিনা? না, কর্নার করার পরে সেই শক্তি হয় নাই, তার থেকে হচ্ছে তাদের এই মানসিকতাটাকে আমি ওয়েলকাম করি যে বিএনপির বিকল্প তো বাংলাদেশে আসলে নাই। এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপির বিকল্প কোনো শক্তি তৈরি হয় নাই, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এই রাষ্ট্রটাকে একটা ব্যালেন্স রাষ্ট্র হিসেবে পরিচালনা করতে পারে। সেই বিবেচনায় যেহেতু এই বিএনপির বিকল্প নাই বা তৈরি হয় নাই, বিএনপিকে আপনি কর্নার করা মানে দেশের ক্ষতি করা। কিন্তু বিএনপি যদি অগ্রহণযোগ্য কিছু করে, ডেফিনেটলি সেটা সমালোচনাও করতে হবে। এবং আমরা যে পরিবর্তনের অঙ্গীকারটা বিএনপির নির্বাচনী ইস্তেহারে, বক্তব্যে, সব জায়গায় পেয়েছি, আমরা মনে করি সেটা তারা রক্ষা করবে। এবং যেটা এনসিপি নেত্রী বললেন যে আমরা বিএনপিকে কর্নার করতে চাই না, বিএনপিকে ওন করে নিয়ে ঠিক পথে রাখার জন্য করতে চাই, এই অ্যাটিটিউড থাকলে সেটা খুবই ভালো। কিন্তু তারা দেখতে হবে তারা ব্যবস্থা নিচ্ছে কিনা, কিংবা তারা প্যাট্রোনাইজ করছে কিনা এই দুর্নীতিকে। রাতারাতি একটা রাষ্ট্র ব্যবস্থার দীর্ঘদিন ধরে জেকে বসে এই ব্যবস্থাপনা, ধরেন ফুটপাতের দোকান থেকে যারা দোকানে বসায় সে টাকা দেয় এবং একটা পক্ষ টাকা নেয়, সেটা কখনো পুলিশ নেয়, কখনো ওইখানকার ক্ষমতাসীন দল নেয়, কখনো অন্য রাজনৈতিক শক্তি নেয়, কখনো লোকাল মাস্তান নেয়, সেটা নেয়। এখন এই রোজার মধ্যে চাইলেই তো সব ফুটপাতকে আপনি ওইভাবে তুলে দিতে পারবেন না, কিংবা ব্যবস্থাপনার মধ্যে আনতে চাইলেও যে সিটি কর্পোরেশনকে দিবে, যেহেতু উচ্ছেদ পারছি না, কোন একটা দিকে আসতে হবে। সেটা তো রাতারাতি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসে পারবে না। সুতরাং তাদেরকে
সমালোচনার যোগ্য যেটা হবে সমালোচনা করতে হবে, এবং তার যে ইতিবাচক চেষ্টাটা সেটাকে ইতিবাচকভাবে বলতে হবে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তগুলি দিয়েছেন এ পর্যন্ত, মন্ত্রিপরিষদ তারা যে সিদ্ধান্তগুলি নিয়েছে সেটা তো ওয়েলকাম করবার মতো। আমরা যদি দেখি এনসিপি বা জামাত ইসলাম তাদের ভালো কাজটাকে ওয়েলকাম করছে এবং কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করছে, বা সংসদে গেলে কথায় কথায় ওয়াকআউট করছে না, কথায় কথায় এই মোড়ে ওই মোড়ে দাঁড়ায়া যাচ্ছে না প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য। আলোচনার কেন্দ্রবিন্দু, প্রেশার ক্রিয়েট করবার কেন্দ্রবিন্দু সংসদ হচ্ছে, কারণ তারা ৭৭-৭৮ জন লোক তো মুখের কথা না, এবং এরা ডিবেট করা। বিশেষ করে এনসিপির 6 জন তো তারা কথা বলে, তারা লেখাপড়া জানা, তারা বিদ্রোহ করতে জানে, প্রতিবাদ করতে জানে। আমরা চাই সমস্ত কিছু সংসদ হোক এবং বিএনপি তাদের অঙ্গীকার রক্ষা করতে বাধ্য। তার মানে একটা প্রাণবন্ত সংসদ আলোচনার কেন্দ্রবিন্দু হবে, সেটা আপনার প্রত্যাশা। এনসিপি নেতা মনিরা শারমিন আছেন আমাদের সঙ্গে। মনিরা শারমিন, আপনি যদি ডাক্তার সায়ন্তকে শুনেন, ফলে আপনি বলছিলেন যে বিএনপিকে ওন করে সমালোচনা করেন, সেটা সঠিকও, সেটা যদি করেন তাহলে ভালো। কিন্তু ধরেন সরকার প্রধানের যে বক্তব্য এখন পর্যন্ত, উনি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রথম দিন কথা বলেছে, ফলে প্রথম দিন বাজারে দ্রব্যমূল্যের যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, দ্বিতীয় বা তৃতীয় রোজায় সেখানে ম্যাজিস্ট্রেটরা গিয়ে, ভোক্তা অধিকার গিয়ে পরিস্থিতি খানিকটা সামাল দেওয়া গেল কিনা। একই রকমভাবে চাঁদাবাজি নিয়ে একটা যে অভিযোগগুলো আসছে বা আপনি যে ব্যবস্থাপনার কথা বলছিলেন, সেগুলো দীর্ঘমেয়াদে করার মতো আন্তরিকতা এবং সক্ষমতা দুটোই এই সরকারের আছে কিনা, এবং সে জায়গায় আপনাদের ভূমিকা কি হবে? আচ্ছা, প্রথমত দেখেন, তারেক রহমানের যে ইতিবাচক ব্যাপারটা, এবার প্রথম থেকেই আমরা যেটা লক্ষ্য করছি যে উনার যে জেস্চার, উনি যেভাবে কথা বলছেন, উনি যেরকম পলিসি নিয়ে কথা বলছেন, এটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন। আপনি রাজনীতি আসলে এই যে ব্লেম গেম, এর থেকে বের হয়ে পলিসি নিয়ে কথা বলবার, এবং পলিসি, এই যেমন ফ্যামিলি কার্ড নিয়ে ওনাদের এক ধরনের ফ্যামিলি কার্ড এবং বিভিন্ন রকম কার্ড, সেটি নিয়েও কিন্তু আমরা সমালোচনা করেছি। আমরা সেই জায়গায় আসলে কোন জায়গাতে অসুবিধাগুলো হতে পারে এবং আমাদের দেশের স্বল্প রিসোর্সে আসলে এই কার্ডগুলোর যৌক্তিকতা কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি। দেখেন, সেটা কিন্তু একটা পলিসির সমালোচনা। সুতরাং এই পলিসি নিয়ে কথা হওয়াটা বাংলাদেশের রাজনীতিতে নতুন, এবং আমরা সেখানে সুযোগ পাচ্ছি পলিসি নিয়ে আমরা একটা বিকল্প প্রস্তাব দেওয়ার, যে আসলে আমরা বলছি যে একটা কার্ডের মধ্যেই তো আসলে সব আনা সম্ভব, সেখানে আমাদের এত কার্ড কেন লাগবে। এটি বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং সেখানে অবশ্যই তারেক রহমানের এক ধরনের আন্তরিকতার জায়গা আমরা বিভিন্ন সময়ই দেখছি। কিন্তু অসুবিধার জায়গাটা হচ্ছে, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে তার তৃণমূলের উপরে তার আসলে নিয়ন্ত্রণ, সেটি তিনি কতটা রাখতে পারবেন, এটি একটি ব্যাপার। এবং দেখেন, ভোক্তা অধিকারের যিনি একজন ডিজি, তিনিও কিন্তু আজকে সম্ভবত উনি বলছেন যে আমরা ইন্টারিমের সময় আমরা এক ধরনের ব্যবস্থা নিতে পেরেছি, সেটা কিন্তু এখন নিতে পারছি না। সুতরাং এই যে সিন্ডিকেটের বিরুদ্ধে যেই যারা আসলে কাজ করছে, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের যাতে আসলে স্থানীয় নেতাকর্মীর তোপের মুখে পড়তে না হয়, এই জায়গাটা কিন্তু আসলে তারেক রহমানের এখানে কাজ করার গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এবং দেখেন, এখানে হলো আমরা যেভাবে করে দেখছি আসলে এখনকার বাংলাদেশের রাজনীতিটা, সেটা হচ্ছে আমরা যে পরিবর্তনটা চাই, সেই পরিবর্তনে কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আমরা দেখছি অনেক ক্ষেত্রে তার আন্তরিকতা আছে, তার এখন পর্যন্ত যা বক্তব্য সেটি যদি আমরা অ্যানালাইসিস করি, তবে এটি ভবিষ্যতে আসলে কতটা ইমপ্লিমেন্ট করা যাবে এটি নিয়ে আমাদের খানিকটা সন্দেহ আছে। এবং আমি মনে করি যে এখানে আসলে বিএনপির যারা, আমি জানি না, বুদ্ধিদাতা যারা আছে, তাদের নিয়েও আমার আসলে একটু সন্দেহ আছে যে তারা আসলে তারেক রহমানকে কিভাবে চালিত করছে। বিভিন্ন সময় তার আমরা দেখেছি যে প্রচারণার সময় তার নানান ধরনের বক্তব্য নিয়ে কিন্তু বিতর্কের মুখে পড়েছে। সেখানে আসলে কারা বুদ্ধিদাতা এবং কারা আসলে তার স্ক্রিপ্ট রাইটার, এটা নিয়েও আমরা কিন্তু আসলে চিন্তা করেছি। এবং এখন পর্যন্ত ভবিষ্যতে যারা আসলে বুদ্ধিদাতা আছেন, তারা আসলে তাকে ঠিক দিকে চালিত করছে কিনা, এটিও আমরা লক্ষ্য করছি, এটাই আমরা লক্ষ্য করার চেষ্টা করছি। জায়গা বটে। প্রফেসর শাহান, একটা বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে, সম্ভবত এমনিতেই একটা নির্বাচিত সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বেশি থাকে। তার আগে জুলাই গণঅভ্যুত্থান, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পলায়ন, এবং এটাকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশার পারদ এখন অন্য জায়গায়। ফলে সেই কারণে কি সমালোচনা একটু বেশি হচ্ছে, অথবা সন্দেহের চোখ বলি, পর্যবেক্ষকের চোখ বলি, সবকিছু এই সরকারের দিকে একটু বেশি, নাকি এটা সরকারের জন্য আশীর্বাদ না হয়ে আশীর্বাদের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেল কিনা? না, দেখুন, ব্যাপারটাকে আমি এইভাবে বলি যে এক অর্থে তারেক রহমানের যে সরকার, সেটার এক অর্থে আমি বলবো একটু কপাল খারাপ এই কারণে যে আপনি যখন গত 17 বছর একটা অথরিটারিয়ান একটা গভর্নমেন্টের আন্ডারে এইভাবে হচ্ছে গিয়ে থাকেন,
আপনার যে এক্সপিরিয়েন্সটা হয়, সো এভরি সাইন আপনার যখনই মনে হয় যে নতুন গভর্নমেন্টের কোনো একটা সাইন দেখা যাচ্ছে ওইদিকে যাচ্ছে, এটা একটা অ্যালার্ম বেল রিং করে। সো ওই আপনি যেটা বললেন ওই কনসার্নটা হচ্ছে গিয়ে এই জায়গায় আছে। আমি এখানে জাস্ট খুব সংক্ষেপে দুটো জিনিস বলতে চাই। দুইটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আমার দুই পাশের দুইজন বিরোধী দলের ইস্যু নিয়ে। প্রথমত শান্ত ভাই যে কথাটা বললেন যে সংসদে কথা বলার যে জায়গাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাট এইখানে আমি আবার একটু জুলাই সনদে ফেরত যেতে চাই যে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট। কারণ এই যে বললেন না যে সংসদে বিরোধী দল আমরা সবসময় দেখেছি যে তারা ওয়াক আউট করছে অ্যান্ড দেন পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে রাস্তায় আন্দোলনে, সেইটা একটা, এটা হচ্ছে পুরো জিনিসটাই রাস্তায় আন্দোলনের জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা একটা বড় কারণ। কিন্তু এইটাও যে মানে বিরোধী দলের দোষের বাইরে একটা বড় কারণ হচ্ছে যে আপনার সংসদে কার্যক্রমে অংশগ্রহণের কোনো ধরনের কোনো ইনসেন্টিভ নেই। এখন জুলাই চার্টার আপনাকে কতগুলো অপরচুনিটি দিয়েছে, যেমন স্ট্যান্ডিং কমিটিগুলো আপনি কাজ করাতে পারেন কিনা। 4টে স্ট্যান্ডিং কমিটির কথা যেটা বলা হয়েছে যে বিরোধী দলের ইসে থাকবে, অন্যান্য স্ট্যান্ডিং কমিটিগুলোর হেড আনুপাতিক হারে সেটা থাকবে। এই যে আপনি যদি এই অপরচুনিটিগুলো অপোজিশনকে দিতে পারেন, অপরচুনিটিগুলো যদি অপোজিশন গ্র্যাব করতে পারে, তাহলে কিন্তু সংসদ প্রাণবন্ত হওয়ার মানে পসিবিলিটিটা আরও বেড়ে যায়। এবং একই সাথে ওই যে আমাদের যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে যে আমরা এগুলোকে কিভাবে নিয়োগ করবো, যেমন বিএনপির 31 দফায় আমার কাছে এসেনশিয়ালি বিএনপির 31 দফার এই পার্টিকুলার প্রস্তাবটা খারাপ লাগেনি যে একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে যদি একটা বিডিং একটা ওপেন হচ্ছে গিয়ে হিয়ারিং হয়। সো আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাটস আ ব্যাড আইডিয়া। তারপরে আপনি ভোটের সিস্টেমটা কীভাবে করবেন সেটা একটা কথা। ওইটা যদি আপনি করেন তাহলে কিন্তু ধরেন এনসিপি, জামাত বা 11 দলের জোটে যাই হোক, তার কিন্তু একটা ইনসেন্টিভ থাকবে ওই হিয়ারিংটায় অংশগ্রহণ করে তারেক রহমান যাকেই হচ্ছে নমিনেশন দিয়ে পাঠাচ্ছেন তাকে আমি কিভাবে কি প্রশ্ন করতে পারি, কিভাবে ঘায়াল করতে পারি, ওই ইনসেন্টিভটা আপনি যত বেশি বাড়াবেন তত বেশি হচ্ছে গিয়ে সেইটা। মুনির শারমিন যে কথাটা বললেন যে এই যে ছায়া সরকার, এইটা যে ওনারা কত দ্রুত করতে পারেন, যেমন আমরা অলরেডি জানি যে ফ্যামিলি কার্ডের ব্যাপারটা নিয়ে ইমপ্লিমেন্টেশনের কথাবার্তা চলছে, যেহেতু ওনাদের প্রশ্ন আছে। এবং একই সাথে হচ্ছে গিয়ে ফ্যামিলি কার্ডের ইমপ্লিমেন্টেশনের জায়গায় যে ঝামেলাগুলো হতে পারে, ওনাদের যদি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, এটার শ্যাডো ক্যাবিনেটের দায়িত্বে যিনি থাকবেন, উনি যদি এই পলিসি প্রশ্নগুলো করতে পারেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখতে পাবো যেটা আমরা আগে কখনো দেইনি। এখন ব্যাপারটা হচ্ছে দুইটাই, যে সরকার হচ্ছে গিয়ে সেই অপরচুনিটিটা দেবে কিনা, বিরোধী দল সেই অপরচুনিটিটা নেবে কিনা, এই জায়গাটাই হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি। ডক্টর সায়ন্ত, মানে আপনি নিশ্চয়ই দুজনের আলোচনা থেকেই বুঝছেন যে সরকারের সমালোচনা করার একটা সুযোগ আছে, আবার একটা বাড়তি প্রত্যাশাও তৈরি হয়েছে। ফলে একটা আইডল বা একটা আদর্শ সরকার বাংলাদেশের মানুষ এখন দেখতে চায়। এখন অনেক ধরনের বাস্তবতা, বিদ্যমান প্রশাসন এখনো পুরোপুরি নিজের মতো করে সাজানোর সুযোগ হয়তো বা পাননি। সামরিক বাহিনীতে আজকেও কিছু পরিবর্তন হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের এটা একটা চলমান প্রক্রিয়া, পুলিশ প্রশাসনে হয়তো আরও একটু পরিবর্তন হবে। ফলে এটার জন্য আসলে কতদিন সময় সরকারকে দেওয়া উচিত? সরকার প্রধান যে 180 দিনের একটা সময় নিলেন, সেটা কি আমরা যেটাকে হানিমুন পিরিয়ড বলি, সেটা মাথায় রেখে যেটা আগের সরকাররা 100 দিন নিত, ফলে 180 দিনকে আমাদের সরকার কার্যক্রম দেখা উচিত? ডেফিনেটলি দেখা উচিত। আসলে সরকারের প্রতিদিনই সরকারের বিষয়ে টিকমার্ক বা ক্রসমার্ক দেওয়ার জন্য প্রতিটা জনগণের চোখ খোলা আছে। বিরোধী দল তো আছে, এই দেশের জনগণ। এই সরকারের জন্য খুব চ্যালেঞ্জিং হচ্ছে 16.5 বছর একটা ফ্যাসিবাদী সরকার, তার আগের 2 বছর 111 সরকার, এরকম ভঙ্গুর একটা ব্যবস্থা, গণতন্ত্র নেই, অর্থনৈতিক ব্যবস্থা খারাপ, এইরকম অবস্থা। গণ অভ্যুত্থানের ফলে এক্সপেকটেশন অনেক হাই হয়েছে, আর রাজনৈতিক দলগুলো প্রত্যাশা জাগিয়েছে অনেক, এবং অঙ্গীকার করেছে অনেক বেশি। ফলে এই অবস্থায় এই তিনটা সমন্বয় করে তাদের চেষ্টাটা ভিজিবল হতে হবে। মানে তারা সব কিছুই এখনই পারবে না, সব কিছুতেই সফল হবে না, এটা বাংলাদেশে সম্ভবই না কারো দ্বারা। কিন্তু তাদের চেষ্টায় আন্তরিকতাটা আছে, এবং তারা কোনো রকম অনিয়মকে, চাঁদাবাজিকে, কোনো রকম এই যে মানুষের বিশৃঙ্খলাকে কিংবা মানুষের মত প্রকাশের অধিকারকে খর্ব করছে না, এইখানে তারা নেগেটিভ ভূমিকা রাখছে না। এটুকু শুধু দেখিয়ে যেতে পারে আর চেষ্টাটা চালাতে পারে। মানুষ নিশ্চয়ই এতটা অবুঝ না যে এই সীমিত সামর্থ্যের দেশে এটা করতে যে সময় লাগে, সময় দিতে হয়, এটা মানুষ বুঝবে। আর বিরোধী দল যদি মানুষকে উস্কে দিয়ে তারপরও হঠকারী সিদ্ধান্ত নিতে চায়, সেটাও মানুষ বুঝবে। ফলে জনগণই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। অনেক ধন্যবাদ তিনজন আলোচককে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।